হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যেটা প্রাচীন ভারতের ইতিহাসের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বৈদিক যুগের জীবনযাত্রা। এর আগে আমরা আর্যদের ভারতের আগমন, তাদের বসতি বিস্তার কোথায় করেছিল সেটা দেখেছি। আজকের ক্লাসে আমরা যেটা শুরুতে প্রথমে দেখব সেটা হচ্ছে বৈদিক সাহিত্য সম্পর্কে দেখব, এবং তারপরে ঋগ বৈদিক যুগের জীবনযাত্রা এবং পরবর্তী বৈদিক যুগের জীবনযাত্রায় কী কী পরিবর্তন এসেছিল সেগুলো দেখব। তার পাশাপাশি হরপ্পা সভ্যতার সাথে কী এর তফাৎ ঘটেছিল সেটাও কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে শুধুমাত্র কিন্তু হিস্ট্রি যে ডেসক্রিপটিভ সেই ক্লাসই করানো হয়, যেগুলো আপকামিং যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস আছে বা এসএসসির যে এসএলএসটি যে প্রিপারেশান আছে সেগুলোই হচ্ছে। তার পাশাপাশি সিটেট এবং রাজুটেটেরও কিছু টপিক যেগুলো এর মধ্যে কম্বাইন্ড রয়েছে সিলেবাসের মধ্যে সেগুলো আলোচনা করা হচ্ছে। এর পাশাপাশি যারা কেউ যদি টেট রিলেটেড কোনো এক্সামের জন্য প্রিপারেশান নাও, সে সিটেট হোক রাজুটেট হোক, তার জন্য আমার মেন চ্যানেলে অলরেডি কিন্তু ক্লাস চলছে, এবং তার পাশাপাশি নতুন 2025কে টার্গেট করে আবার জানুয়ারির শেষ থেকে নতুন করে ক্লাস হবে। তোমরা চাইলে সেখানেও জয়েন হয়ে যেতে পারো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে বৈদিক সাহিত্য থেকে। তো বেদকে নিয়েই বৈদিক সাহিত্য হচ্ছে। সেক্ষেত্রে প্রধান চারটি যে বেদ আছে, ঋক, সাম, যজু ও অথর্ব, এই চারটি বেদ এবং সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ ও বেদাঙ্গ এই প্রভৃতি নিয়ে যে বিশাল সাহিত্য গড়ে উঠেছে সেটাই বৈদিক সাহিত্য নামে পরিচিত। এবং এটা রচনা করতে কিন্তু অনেক বছর বা কয়েক শত বছর সময় লেগেছিল। সমগ্র আর্য জাতির এই প্রাচীনতম সাহিত্যই হলো কিন্তু বেদ। আক্ষরিকভাবে বেদ শব্দের অর্থ জ্ঞান থেকেই বেদ কথাটির উৎপত্তি হয়েছে। হিন্দু ধর্ম মতে যেটা বিশ্বাস করা হয় যে বেদ মানুষের রচনা নয়, এটি স্বয়ং ঈশ্বরের বাণী। এই জন্য বেদকে নিত্য ও অপৌরুষেয় বলা হয়। অর্থাৎ মানুষের নয়, ঈশ্বরের যেহেতু বাণী সেহেতু একে অপৌরুষেয় বলা হয়। তাহলে সাবজেক্টের প্রিপারেশান যেহেতু করা হচ্ছে, সাবজেক্ট থেকে কোয়েশ্চেন এলে কিন্তু এই ধরনের ডেপথের কোয়েশ্চেনগুলোই কিন্তু আসবে, যে বেদ কবে তৈরি হয়েছিল, কী কী নিয়ে গঠিত হয়েছিল, এগুলো না। তাকে নিত্য ও অপৌরুষেয় কেন বলা হয়, তাকে শ্রুতি কেন বলা হয়, তার নাম শ্রুতি ও স্মৃতি কেন বলা হয়, এই জিনিসগুলোই কিন্তু আসে। প্রাচীন ঋষিরা ঈশ্বরের এই বাণী শ্রবণ করেছিলেন বলে একে শ্রুতি, এবং বহুকাল পর্যন্ত বেদ লিখিত ভাষায় রচিত হয়নি, সেটা শুনে মনে রাখা হতো বলে তাকে স্মৃতিও বলা হয়। ঋক, সাম, যজু ও অথর্ব বেদের মধ্যে সবথেকে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। আর্যদের সপ্তসিন্ধু অঞ্চলে বসবাসকালেই কিন্তু এই ঋগ্বেদ রচিত হয়। ঋগ্বেদের অর্থাৎ প্রত্যেকটা বেদেরই এক একটা নির্দিষ্ট বিষয়বস্তু আছে। তো ঋগ্বেদের বিষয়বস্তু ছিল যে সেখানে প্রাকৃতিক বর্ণনা এবং প্রাকৃতিক দেবদেবীর বিভিন্ন স্তুতিগান এর বিষয়বস্তু ছিল। সামবেদের বিষয়বস্তু হলো ঋগ্বেদ থেকে সংকলিত কিছু জিনিস এবং যজ্ঞের সময় যে স্তোত্রগুলো নেওয়া হয়েছিল সেগুলো ব্যবহার করা হতো। যজুর্বেদের বিষয়বস্তু ছিল যজ্ঞের মন্ত্রাদি, এবং অথর্ববেদের বিষয়বস্তু ছিল বিশ্ব বা যে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির রহস্য, চিকিৎসাবিদ্যা, নানা বশীকরণ বিদ্যা ইত্যাদি। প্রত্যেক বেদ কিন্তু আবার চারটে ভাগে ভাগ হয়েছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। দেবদেবীর স্তুতিগান ও যজ্ঞের মন্ত্রাদি নিয়ে সংহিতা রচিত হয়েছে। ব্রাহ্মণ ভাগে আছে যাগযজ্ঞের বিধান, এবং সংসার যে আশ্রম, এরপরে আমরা যখন সামাজিক জীবন দেখব সেখানে যে আশ্রম, চতুরাশ্রম দেখব, সেই সংসার আশ্রমের শেষে যারা অরণ্যে আশ্রয় নিতেন সেই সময় তাদের উপযোগী যে ধর্মতত্ত্ব সেটা আরণ্যকে আলোচিত হয়েছে, এবং আরণ্যকের সারাংশের ওপর ভিত্তি করেই যে বিভিন্ন দার্শনিক চিন্তার উদ্ভব হয়েছিল তা কিন্তু উপনিষদে স্থান পেয়েছে। উপনিষদ বেদের যেহেতু শেষ ভাগ, তাই একে বেদান্ত বলা হয়। বেদাঙ্গ আলাদা, বেদান্ত আলাদা। উপনিষদের শেষ যেহেতু বেদের ভাগ সেহেতু একে বেদান্ত বলা হয়। বেদাঙ্গের মধ্যে পড়ছে দুটি অংশ, বা বলা যায় যেমন ধরো বেদ পাঠের জন্য যে 6টি অংশের প্রয়োজন হয় তাকে বলে বেদাঙ্গ। যেমন হচ্ছে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প, এগুলোকে বলা হচ্ছে বেদাঙ্গ।
এছাড়া ৬টি দর্শন আছে, সেগুলোকে ষট দর্শন বলা হয়। যেমন ধরো কপিলের সাংখ্য দর্শন, পতঞ্জলির যোগশাস্ত্র, গৌতমের ন্যায়শাস্ত্র, কণাদের বৈশেষিক দর্শন এবং জৈমিনীর পূর্বমীমাংসা এবং বেদব্যাসের উত্তরমীমাংসা এর অন্তর্ভুক্ত। তাহলে স্বরদর্শন এবং বেদাঙ্গ কী সেটা জানা গেল। এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৈদিক যুগের জীবনধারা। প্রথমে আমরা যেটা দেখব ঋগ বৈদিক যুগে এবং তারপরে পরবর্তী বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে রাজনৈতিক জীবন। তার আগে একটু জেনে নিই যে বৈদিক যুগকে যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ঋগ বৈদিক যুগকে ভাগ করা হচ্ছে কি ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, এবং তার পরবর্তী অর্থাৎ ঋগ্বেদ রচনার সময়কালকে ঋগ বৈদিক যুগ বলা হচ্ছে। ঋগ বৈদিক যুগের পরবর্তী অর্থাৎ পরবর্তীকালীন যে বেদগুলো যে সময় রচনা হয়েছিল সেটাকে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তো এখানে রাজনৈতিক জীবনের প্রথম যেটা ছিল সেখানে হচ্ছে এই সময় আর্যরা যখন ভারতে প্রথম প্রবেশ করছে তখন কিন্তু তারা ছোটো ছোটো বিভিন্ন দল, উপদল ও গোষ্ঠীতে বিভক্ত ছিল। ঋগ্বেদে যেসব উল্লেখযোগ্য গোষ্ঠীর উল্লেখ পাওয়া যায় তার মধ্যে ভরত, যদু, সৃঞ্জয়, অনু, পুরু, তুর্বশ প্রভৃতি গোষ্ঠীর উল্লেখ পাওয়া যায়, এবং তারাদের মধ্যে অর্থাৎ এই গোষ্ঠীগুলোর মধ্যে কিন্তু প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এবং কিছু কিছু ক্ষেত্রে অনার্যদের সঙ্গেও যুদ্ধ হয়, সেই যুদ্ধের উল্লেখও পাওয়া যায়। এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্যই কিন্তু মূলত রাজার প্রয়োজন অনুভূত হতে শুরু করে। ঋগ্বেদে এই যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধ ছিল তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল কিন্তু ১০ রাজার যুদ্ধ, এবং সেখানে ঋগ্বেদে সুদাস নামে এক শক্তিশালী রাজার উল্লেখ পাওয়া যায়, যিনি ১০ রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং অন্যান্য গোষ্ঠীগুলোকে একত্রিত করে তার আন্ডারে অর্থাৎ তার গোষ্ঠীভুক্ত করেছিলেন। এটা একটা কিন্তু খুব উল্লেখযোগ্য। তাহলে ১০ রাজার যুদ্ধ কিন্তু খুব উল্লেখযোগ্য, এবং ১০ রাজার যুদ্ধে যদি জয়ী হয় তাহলে কিন্তু হবে রাজা সুদাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্য সমাজের সবথেকে নিম্ন স্তর ছিল হচ্ছে পরিবার এবং রাষ্ট্রের ভিত্তি সেটা বলা যায়। কয়েকটি পরিবার নিয়ে একটি গোষ্ঠী তৈরি হতো এবং কয়েকটি গোষ্ঠী নিয়ে তৈরি হতো একটি উপজাতি। এছাড়াও ঋগ্বেদে কয়েকটি শাসনতান্ত্রিক বিভাগের উল্লেখ আছে, যেমন গ্রাম, ২০ জন কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রামের শাসনকর্তাকে বলা হতো গ্রামিণী। কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো বিশের প্রধানকে বলা হতো বিশ্বপতি, এবং জনের প্রধানকে বলা হতো গোপ। রাজতন্ত্র সাধারণভাবে প্রশাসনিক ব্যবস্থা চালাতো এবং রাজাকে সেই সময় রাজন বলা হতো। এখানে স্ক্রিনে যে ছবি দেখছো এখানে যেটা দেখানো হচ্ছে যে তারা কিভাবে তাদের আসার সময় বা তারা ধরো কোনো এই যে গোষ্ঠী যুদ্ধের কথা বললাম সেখানে যারা যুদ্ধে অংশগ্রহণ করতো না তারা পালিয়ে বাঁচতো, বা তারা অনেক সময় অর্থাৎ প্রথম দিকে তারা কিন্তু পুরো যে স্থায়ীভাবে সবাই সঙ্গে বসবাস শুরু করেছিল তা নয়, তারা সময় সময় কিন্তু তাদের বসতি চেঞ্জ করেছিল এবং বসতি বৃদ্ধি করেছিল, অর্থাৎ তারা অনেকেই কিন্তু পরিযায়ের ভূমিকা বা যাযাবরের ক্ষেত্রেও কিন্তু অনেকে করত। এই সময় রাজারা কিন্তু বিভিন্ন ধরনের উপাধি ধারণ করতে থাকে, তার মধ্যে সম্রাট, একরাট, বিরাট প্রভৃতি। এই যুগে গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রেরও অস্তিত্ব লক্ষ্য করা যায় এবং এর শাসকদের গণপতি বা জ্যেষ্ঠ বলা হতো। রাজার ক্ষমতা সাধারণত প্রশাসনিক ক্ষমতা রাজার হাতে থাকলেও কিন্তু রাজা যে পুরোপুরি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন এরকম কিন্তু নয়, বা স্বৈরাচারী ছিলেন তাকে না, তাকে সব বিষয়ে সভা ও সমিতি নামে দুটি সেই সময় পরিষদ ছিল, তার মতামত নিয়ে চলতে হতো। এই সভা বলে যে পরিষদটি ছিল সেটি ছিল বয়োজ্যেষ্ঠ ও জ্ঞান বৃদ্ধদের প্রতিষ্ঠান, এবং সমিতি ছিল সাধারণ মানুষের প্রতিষ্ঠান, এবং এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই সমিতির অধিবেশনে গোষ্ঠীর সকল স্বাধীন মানুষ অংশগ্রহণ করতেন, এমনকি সেখানে নারীরাও যোগ দিতে পারতেন। এরপর এবং সমাজে বা এই রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু পুরোহিতদেরও একটা ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। যাগযজ্ঞ ধর্মীয় কার্যে পুরোহিতরা ছিলেন সর্বেসর্বা। এছাড়াও রাজার যুদ্ধক্ষেত্রে তারা যুদ্ধের জন্য প্রার্থনা করতেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ঋগ্বেদে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যুদ্ধক্ষেত্রে রাজার সঙ্গী হতেন, এবং পুরোহিতদের কোনোভাবেই কিন্তু উপেক্ষা করা যেত না। সেই যুগে উল্লেখযোগ্য পুরোহিতদের মধ্যে বশিষ্ঠ এবং বিশ্বামিত্র ছিলেন সবচেয়ে বেশি প্রভাবশালী। সেই যুগে কিছু কিছু কী বলবো
কর্মচারী ছিল যারা বিভিন্ন কর্মের সঙ্গে নিযুক্ত ছিল, যেমন গ্রামণী, দূত, সেনানী, পুরোহিত ছিল, গুপ্তচর প্রমুখ। এছাড়া সেই যুগে যারা পুলিশ ছিল, অর্থাৎ কোনো অপরাধীকে যারা গ্রেপ্তার করে নিয়ে আসতো তাদের বলা হতো উগ্র। পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমসী। গ্রামে যিনি বিচারকের কাজ করতেন তাকে বলা হতো গ্রাম্যবাদী। এছাড়াও পদাতিক, রথ আরোহী, অশ্বারোহী প্রভৃতি বিভিন্ন বাহিনী ছিল। যুদ্ধ, যেহেতু সেই সময় একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল, সেহেতু যুদ্ধাস্ত্র, মূল যে যুদ্ধাস্ত্র ছিল তীর, ধনুক, বর্ষা, তরবারি, কুঠার, বর্ম, শিরস্ত্রাণ বলতে হেলমেট আমরা যেটাকে বলি, তার শুদ্ধরূপ হচ্ছে শিরস্ত্রাণ, এই ধরনের জিনিসগুলো ছিল। সামাজিক জীবন কী কী ছিল? পরিবার ছিল প্রধানত পিতৃতান্ত্রিক এবং একান্নবর্তী পরিবার, এবং পরিবারকে যেহেতু কুল বলা হতো, সেই কুলের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন গৃহপতি বা কুলক। ঋগ্বেদে অগ্নিদেবকে প্রায় অতিথি রূপে বর্ণনা করা হয়েছে। এর থেকে বোঝা যায় যে অতিথিকে বিশেষ সম্মান করা হতো। এক্ষেত্রে প্রায় সময় আমাদের বিভিন্ন ট্যুরিজমের ক্ষেত্রে, আমাদের দেশে বর্তমানে ট্যুরিজমের ক্ষেত্রে এই ট্যাগলাইনটা ব্যবহার করা হয়, অতিথি দেবো ভব। এই জিনিসটা কিন্তু এই ঋগ্বেদের থেকে, যে বিভিন্ন যে স্তোত্র আছে সেখান থেকে এটা কিন্তু কালেক্ট করা হয়েছে। সেই ঋগ্বৈদিক যুগে সমাজে নারী যথেষ্ট মর্যাদা ছিল। কন্যা সন্তানকেও কখনো অবহেলা করা হতো না, বরং তাদের সমানভাবে, পুরুষদের সমানভাবে উচ্চশিক্ষা দেওয়া হতো। তারা বেদ পাঠ করতে পারতেন। পর্দা প্রথা সেই যুগে তখনও প্রচলিত হয়নি। নারীরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারতেন, অধ্যাপনা করতেন, প্রকাশ্য সভায় তর্কযুদ্ধে অবতীর্ণ হতেন, সভা ও সমিতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেন। এমনকি অনেক নারীরা সেই যুগে যুদ্ধবিদ্যাতেও দক্ষ ছিলেন। ঋগ্বৈদিক যুগের কিছু মহীয়সী নারীর মধ্যে ঘোষা, অপালা, বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা প্রমুখ নারীরা শিক্ষার উচ্চস্তরে পৌঁছেছিলেন। যদিও সেই যুগে পণ প্রথার প্রচলিত ছিল, কিন্তু অন্যান্য যে কুপ্রথা সেগুলো কিন্তু তখনও অবধি শুরু হয়নি। আচ্ছা, এখানে একটা দেখে বোঝা যাচ্ছে এখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু কাজ করছে, সমানভাবেই কাজ করছে। এতে বোঝা যাচ্ছে সমাজে নারী এবং পুরুষ উভয়েরই কিন্তু সমান অর্থাৎ মর্যাদা ছিল। এছাড়া অবসর বিনয়নের সেই সময় উপাদান হিসেবে নাচ, গান, মুষ্টিযুদ্ধ, পাশা খেলা, রথ দৌড়, শিকার প্রভৃতি প্রচলিত ছিল। এছাড়া ঋগ্বেদে বীণা, দুন্দুভি, বাঁশি, মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্রের উল্লেখ আছে। এটা ইম্পর্টেন্ট যে কোন কোন বাদ্যযন্ত্রের উল্লেখ পাওয়া যায় বা এর মধ্যে কোনটা উল্লেখ পাওয়া যায়নি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটি জিনিস উল্লেখযোগ্য সামাজিক ক্ষেত্রে বা সামাজিক জীবনে যেটা ছিল সেটা হচ্ছে চতুরাশ্রম প্রথা ছিল। এছাড়াও একটা ছিল যে বর্ণ প্রথা। ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত নামক একটি স্তোত্রে বলা হয়েছে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদদ্বয় থেকে শূদ্রর উৎপত্তি হয়েছে। তো সেই হিসেবেই কিন্তু সমাজে একটা বর্ণপ্রথা চালু হয়েছিল, এবং যেটা পরবর্তী বৈদিক যুগে গিয়ে কিন্তু অনেকটাই কঠিন রূপ ধারণ করেছিল। এখানে বর্ণপ্রথা থাকলেও এখানে কিন্তু শূদ্রদের যে একদম মানে অসুচি বা অস্পৃশ্যতার নজরে কিন্তু সেরকমভাবে দেখা হতো না। এটা জাস্ট উল্লেখ আছে এবং সেই অনুযায়ী বর্ণপ্রথা ব্যবহার ছিল। এছাড়াও ছিল চতুরাশ্রম প্রথা। যদিও চতুরাশ্রম প্রথা কিন্তু ঋগ্বৈদিক যুগের একদম শেষ পর্বে ঘটে। এখানে চতুরাশ্রমে যেটা ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথম স্তর ছিল ব্রহ্মচর্য, ও সেখানে আর্য বালক গুরুগৃহে বাস করে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা করত। যৌবনে তাকে সংসার ধর্ম পালন করতে হতো, সেটাকে বলা হতো গার্হস্থ্য। প্রৌঢ় বয়সে সংসার ত্যাগ করে অরণ্য গিয়ে ঈশ্বর চিন্তায় দিন অতিবাহিত করা বাধ্যতামূলক ছিল, এটাকে বলা হতো বানপ্রস্থ। আর এই বানপ্রস্থেই কীভাবে ধর্মচর্চা করতে হবে সেটারই উল্লেখ আরণ্যকে ছিল, যেটা আগে আমরা শুরুতেই বৈদিক সাহিত্যতে করেছি। সবশেষে সাংসারিক বন্ধন ছিন্ন করে সন্ন্যাস গ্রহণ করে একমাত্র ঈশ্বরের চিন্তায় দিন অতিবাহিত করতে হতো। একেই বলা হতো সন্ন্যাস, বা অনেক ক্ষেত্রে এর উল্লেখ জ্যোতি হিসেবেও পাওয়া যায়। নেক্সট ছিল অর্থনৈতিক জীবন। ঋগ্বৈদিক যুগে প্রত্যেক গ্রামে একটি দুর্গ ছিল। যুদ্ধকালে নারী, শিশু ও বৃদ্ধরা সেখানে আশ্রয় নিত। জীবিকা হিসেবে কৃষির পরেই পশুপালনের স্থান পেয়েছিল। ঋগ্বেদে গো সম্পদ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রার্থনার উল্লেখ পাওয়া যায়।
ঋগ্বেদে গরুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে তাকে অগ্ন বলে উল্লেখ করা হয়েছে। অগ্ন কথার আক্ষরিক অর্থ হচ্ছে যাকে কোনোভাবে হত্যা করা যায় না। ঋগ্বৈদিক যুগের সূচনায় অনার্য, যারা পণি নামে পরিচিত ছিল, তারাই মূলত ব্যবসা বাণিজ্য করত, কিন্তু আস্তে আস্তে বৈশ্যরাও ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করতে শুরু করে এবং জলপথ ও স্থলপথে ব্যবসা বাণিজ্য হতে শুরু করে। এই যুগে বিনিময়ের মাধ্যম ছিল গরু, এছাড়াও নিষ্ক ও মরা নামে স্বর্ণমুদ্রারও ব্যবহার হতো। এই যুগে ধর্মীয় জীবনও ছিল উল্লেখযোগ্য। আর্যরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনা করত, যেমন ধরো বৃষ্টি, চন্দ্র, সূর্য, সমুদ্র, পাহাড় ইত্যাদি। এই যুগেই ইন্দ্র ছিলেন এই সর্বশ্রেষ্ঠ দেবতা, তাকে দেবরাজ রূপে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। তার উদ্দেশ্যে ঋগ্বেদে ২৫০টি স্তোত্র রয়েছে। তারপরে উল্লেখযোগ্য দেব ছিলেন অগ্নি, তার উদ্দেশ্যে ২০০টি স্তোত্র রয়েছে এবং তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন বরুণ, তিনি ছিলেন জলের দেবতা এবং পাপ পুণ্যের ধারক। এছাড়া উল্লেখযোগ্য যারা দেবী ছিলেন, যেমন হচ্ছে সোম ছিলেন বৃক্ষের দেবতা, মরুৎ ছিলেন বজ্রের দেবতা, পর্জন্য ছিলেন বৃষ্টির দেবতা, সূর্য ছিলেন আলোর দেবতা, যম মৃত্যুর দেবতা, বায়ু হলেন বাতাসের দেবতা। উল্লেখযোগ্য দেবদেবীরা ছিলেন অদিতি, উষা, সাবিত্রী ও সরস্বতী। সাবিত্রী ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী ও প্রাণদাত্রী এবং সরস্বতী ছিলেন নদীর দেবতা। এই বিভিন্ন দেবদেবীদের উল্লেখ কিন্তু ঋগ্বেদে পাওয়া যায়। এরপরে আসছি পরবর্তী বৈদিক যুগে। এখানে যে ছবি যেটাতে রয়েছে ধর্মীয় জীবনে, তখন যেটা ঋগ্বৈদিক যুগে, সেটা হচ্ছে এরকমভাবে যাগযজ্ঞের মাধ্যমেই তারা প্রাকৃতিক বিভিন্ন দেবদেবীর আরাধনা করতেন। পরবর্তী বৈদিক যুগ যেটা ধরা হয়, যে ঋগ্বৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের অর্থাৎ গৌতম বুদ্ধের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত সময়কে পরবর্তী যুগ বলা হয়। অর্থাৎ যে সময়ে অন্যান্য বেদ, কয়েকটি উপনিষদ, বেদাঙ্গ, বেদ এগুলো হয় সেগুলো। হস্তিনাপুরে খনন কার্যের ফলে যেটা আবিষ্কার হয়, সেখান থেকে 1000 বা 900 খ্রিস্টাব্দ পূর্বাব্দে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে জানা যায় এবং সেই হিসেবে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কে সাধারণভাবে পরবর্তী বৈদিক যুগ হিসেবে ধরা যায়। এক্ষেত্রে রাজনৈতিক জীবন শুধু না, অন্যান্য সমস্ত জীবনেই কিছু না কিছু পরিবর্তন এসেছিল। যেমন এই যুগে উত্তর পশ্চিম ভারত থেকে আর্যরা পূর্ব ও দক্ষিণ দিকে অনেকটা অগ্রসর হতে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের জায়গায় বড় বড় রাজ্য হয়। ঋগ্বৈদিক যুগে অনেক রাজ্য গোষ্ঠী যেগুলো ছিল সেগুলো পরবর্তীকালে হারিয়ে ফেলে এবং কুরু, পাঞ্চাল সেই জায়গায় নতুন গোষ্ঠী উল্লেখযোগ্য হয়ে ওঠে। এছাড়াও অনেক নতুন নতুন গোষ্ঠী ভেঙে গিয়ে নতুন গোষ্ঠী তৈরি হয়। যেমন ধরো তুর্বস ও কিরভির মিলনের সৃষ্টি হয় পাঞ্চাল উপজাতি, কাশী, কোশল, বিদেহ, মথুরা প্রভৃতি নতুন নতুন রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই যুগে যেহেতু রাজ্যের পরিসীমা বেড়েছিল, সেই হিসেবে রাজারা তাদের ক্ষমতা বিস্তারের জন্য বা তাদের ক্ষমতা তৎকালীন সময় শো অফ করার জন্য বলা যায় যে বিভিন্ন যজ্ঞ করতেন, যেমন অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় প্রভৃতি। এবং এইসব যজ্ঞানুষ্ঠানের পরে তারা সম্রাট, বিরাট, স্বরাট, ভোজ, একরাট, বিশ্বজনীন সম্রাট প্রভৃতি বিভিন্ন উপাধি ধারণ করতেন। শতপথ ব্রাহ্মণে এ সময় দেখা যায় যে উল্লেখ আছে যে রাজা হলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি, অর্থাৎ এই সময় রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ঘোষণা করতে শুরু করে। রাজ্যের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শাসন কার্যে যেহেতু জটিলতা বৃদ্ধি পায়, সেহেতু বৈদিক যুগে যেসব কর্মচারী ছিল তারা তো ছিলই, এছাড়াও কিন্তু নতুন নতুন কর্মচারী পদের সৃষ্টি হয়। যেমন ধরো সংগৃহীত্রী, যিনি কোষাধ্যক্ষকে বলা হতো, ভাগ দুঃখ যাকে কর আদায়কারী যিনি ছিলেন, সুদ যিনি রাজকীয় ঘোষক ছিলেন, ক্ষত্রি রাজসংসারের সরকার যিনি চালাতেন, অক্ষবাব জুয়া খেলার অধ্যক্ষ প্রভৃতি ছিলেন। এছাড়া শতপতি ছিলেন 100টি গ্রামের ভারপ্রাপ্ত কর্মচারী এবং গ্রামণী ছিলেন সর্বশেষ স্তর বা গ্রামের প্রধান। এই সময় বলি ও শুষ্ক নামে দু ধরনের রাজস্ব বা ট্যাক্সও আদায় করা হতো। বিচারকের ব্যবস্থায় যেরকম ছিল সেরকমই ছিল, যে গ্রাম্য বা দিন গ্রামের বিচারক হিসেবে কাজ করতেন। সামাজিক জীবনেও কিছু কিছু পরিবর্তন আসে। যেমন ধরো বর্ণপ্রথায় নানা পরিবর্তন সাধনা, 4টি যে বর্ণ ছিল সেটা ছাড়াও কর্মের ভিত্তিতে এবার আরও নতুন নতুন বর্ণ সৃষ্টি হতে থাকে। যেমন ছুতোর, কর্মকার, চর্মশিল্পী, মৎস্যজীবী, এই বিভিন্ন পেশার মানুষরা কর্মভিত্তিক বংশানুক্রমিক বর্ণ বা জাতি গড়ে তোলে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের ক্ষমতা ও মর্যাদা প্রভাব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং বৈশ্য ও শূদ্রের মর্যাদা ক্রমশ হ্রাস পেতে থাকে।
সমাজে নারীর মর্যাদা অনেকাংশে খর্ব হয়। এই যুগে বিভিন্ন সাহিত্যে নারী সম্পর্কে প্রচুর নিন্দাবাক্য আ আ ব্যবহার করা হয়েছে। আ এই যুগে নারীরা উপনয়নের অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় কাজে যে আগে যেরকম সরাসরি ওপেনলি যোগদান করতে পারত, এখানে কিন্তু সেই জিনিসগুলো অনেকাংশেই খর্ব হয়েছিল। এছাড়া সমাজে বাল্যবিবাহ, বহুবিবাহ, বিধবা বিবাহ, পণ প্রথা এই সমস্ত কুপ্রথার প্রভাব দেখা দিয়েছিল এবং আরও বেশি বেড়েছিল। তবে কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে অর্থাৎ গৃহক্ষেত্রে কিন্তু তখনও কিন্তু নারী ছিলেন সর্বেসর্বা। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু নারীরা তখনও পিছিয়ে ছিলেন না। সেখানে সারা জীবন দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন। এরকম নারীদের বলা হতো ব্রহ্মবাদিনী, আর যারা বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করতেন তাদের বলা হতো সদ্যোদোহা। অর্থাৎ ব্রহ্মবাদিনী এবং সদ্যোদোহা দু প্রকার ছিল। যারা আজীবনকাল অবিবাহিত থেকে বিদ্যা চর্চা করতেন তাদের বলা হতো ব্রহ্মবাদিনী, আর যারা বিবাহের পূর্ব পর্যন্ত করতেন বিদ্যাচর্চা তাদের বলা হতো সদ্যোদোহা। এই যুগের কৃতি মহিলাদের মধ্যে গার্গী এবং মৈত্রেয়ী ছিলেন উল্লেখযোগ্য। এই যুগে চিরুনি এবং ধাতু নির্মিত আয়নার এটা হবে না ব্যবহার শুরু হয়। গো হত্যা নিন্দনীয় হতে থাকে। সুতি ও পশমের রেশম বস্ত্র যুক্ত হয় এবং চামড়ার জুতো ব্যবহারের কথাও জানা যায়। অর্থনৈতিক জীবনেও কিছু কিছু পরিবর্তন এসেছিল। মূলত গ্রামীণ সভ্যতা হলেও আস্তে আস্তে যেহেতু রাজ্যের পরিসর বাড়ছিল, রাজার প্রভাব ক্ষমতা বৃদ্ধি পাচ্ছিল, তাহলে আস্তে আস্তে কিন্তু নগরের পত্তনও শুরু হয়েছিল। এই সময় হস্তিনাপুর, কৌশাম্বী প্রভৃতি নগরের সূচনা হয়। এই যুগেই কিন্তু প্রধানত লাঙলের ব্যবহার বেশি দেখা যায়। বিভিন্ন ধরনের লাঙলের ডিশ, যেমন ধরো ৬ জোড়া, ৮ জোড়া, ১২ জোড়া, ২৪ বিভিন্ন ধরনের ২৪ জোড়া না, ১২ জোড়া পর্যন্ত আ উম ব্রিশযুক্ত লাঙলের উল্লেখ পাওয়া যায়। এছাড়া এই যুগে ব্যবসায়ের জন্য ব্যবসায় সমিতি বা গিল্ড প্রতিষ্ঠিত হয়। ধাতু শিল্পের উন্নতি ঘটে, কারণ এই পরবর্তী যুগ বৈদিক যুগ আস্তে আস্তে কিন্তু লৌহ যুগের সূচনা হয়েছিল। এই যুগেও কিন্তু গরু ও নিষ্কর বিনিময়, অর্থাৎ এই বিনিময়ের মাধ্যম হিসেবে এই দুটোকেই ব্যবহার করতে হতো। মৃৎশিল্পের ক্ষেত্রেও পরিবর্তন আসে। মৃৎপাত্রগুলোকে নানা বর্ণ দেওয়া হতে থাকে, নকশা দেওয়া হয়ে থাকে। পশম শিল্পের উন্নতি ঘটে। এছাড়া সুতি ও রেশম শিল্পেরও উন্নতি ঘটতে শুরু করে। ধর্মীয় জীবনে যে পরিবর্তনগুলো ঘটে তার মধ্যে যেমন উল্লেখযোগ্য, যেটা আমি বলে দিই, এখানে এক্সট্রা সেরমভাবে বলার কিছু নেই, যে পূর্ব যুগে অর্থাৎ প্রাকৃতিক দেব যারা ছিলেন তাদের স্থান অনেকটা খর্ব হয় এবং সে জায়গায় স্থান নেন প্রজাপতি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। তারা শ্রেষ্ঠ আসন লাভ করে। হরপ্পা সভ্যতার সঙ্গে এই সভ্যতার কিছু পার্থক্য আমরা সবসময় দেখে থাকি এবং এখানে এসে থাকে। মূল যেটা ছিল সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখানে কিন্তু লৌহ যুগে সভ্যতা হচ্ছে। হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা এবং আমরা বৈদিক সভ্যতা দেখি প্রধানত গ্রাম কেন্দ্রিক সভ্যতা, এবং শেষের দিকে আস্তে আস্তে তারা পুনরায় নগরের উত্থান ঘটছিল। আর একটা জিনিস ছিল, এদের অর্থাৎ হরপ্পা সভ্যতার প্রধান মানে পেশা ছিল বা জীবিকা ছিল সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। আর বৈদিক যুগে প্রধান অর্থাৎ যে জীবন গড়ে উঠেছিল সেটা ছিল কিন্তু কৃষিভিত্তিক। ঘোড়ার অস্তিত্ব হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি, কিন্তু বৈদিক সভ্যতায় ঘোড়া কিন্তু খুব উল্লেখযোগ্য, মানে খুব গুরুত্বপূর্ণ ছিল। উভয় সভ্যতার পূজা পদ্ধতি বা ধর্মীয় আচরণেও কিন্তু অনেক পার্থক্য ছিল, কারণ হরপ্পা সভ্যতায় আমরা দেখি বা সিন্ধু সভ্যতায় আমরা কিন্তু মূর্তি পুজোর নিদর্শন পাই, কিন্তু এখানে কিন্তু প্রাকৃতিক পুজোর বা যাগযজ্ঞের প্রাধান্য বেশি দেখি। হরপ্পা সভ্যতা ছিল মাতৃকেন্দ্রিক এবং বৈদিক সভ্যতা ছিল পিতৃকেন্দ্রিক। হরপ্পা সভ্যতায় আত্মরক্ষামূলক, অর্থাৎ আমরা যেগুলো দেখলাম ঢাল, তারপরে শিরস্ত্রাণ অর্থাৎ হেলমেট, এই ধরনের যে ধরনের আত্মরক্ষামূলক যেসব অস্ত্রশস্ত্র, সেগুলোর অস্তিত্ব কিন্তু হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি, সেগুলো কিন্তু আর্য সভ্যতাতেই পাওয়া গিয়েছে। আজকের ভিডিওটা যেহেতু অনেকগুলো টপিক একসাথে কম্বাইন করলাম সেহেতু একটু বড় হলো, তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাছে ইনফরমেটিভও
হবে। এরপরে কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এবার আস্তে আস্তে অর্থাৎ মূল যেটা সিলেবাস নগরের উত্থান যেখান থেকে হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা শুরু করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।